দেশে স্নাতক ডিগ্রিধারী ৩ জনের মধ্যে একজনই বেকার, সবচেয়ে বেশি ঢাকায় বিবিএস এর শ্রম জরিপের প্রতিবেদন। দেশে ৬ মাসে চীনের বিনিয়োগ বেড়েছে ৩০০%, দুই দেশের জন্য ইতিবাচক বলছেন বাণিজ্য উপদেষ্টা। যুক্তরাষ্ট্রে ৭ মাসে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে প্রায় ২২%, শীর্ষ ৫ রপ্তানিকারক দেশের মধ্যে সর্বোচ্চ। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি ইফাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। দেশে এখন স্নাতক ডিগ্রিধারীদের ৩ জনের মধ্যে একজন বেকার, সবচেয়ে বেশি বেকার ঢাকা বিভাগে। এই বিভাগে বেকার আছে ৬,৮৭,০০০ জন। পরিসংখ্যান ব্যুরোর সবশেষ শ্রমশক্তি জরিপে উঠে এসেছে এ চিত্র। দেশে ১ বছরের ব্যবধানে বেকারের সংখ্যা বেড়েছে ১,৬০,০০০। শ্রমশক্তিতে অংশগ্রহণকারী মানুষের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে দেশে, বেড়েছে বেকারের সংখ্যা। যোগ্যতা অনুসারে চাকরি পাচ্ছে না মানুষ। বিশেষ করে শিক্ষিত তরুণদের ক্ষেত্রে বেকারত্বের চিত্র ভয়াবহ। ১৫ থেকে ২৯ বছর বয়সী যুব বেকারদের মধ্যে প্রায় ২৯% স্নাতক ডিগ্রিধারী। পরিসংখ্যান ব্যুরোর শ্রমশক্তি জরিপ ২০২৪-এর প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। প্রতিবেদন অনুযায়ী দেশে ১ বছরের ব্যবধানে বেকারের সংখ্যা বেড়েছে ১,৬০,০০০। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বেকারের সংখ্যা দাঁড়িয়েছে ২৬,২০,০০০-এ, যা ২০২৩ সালে ছিল ২৪,৬০,০০০-এ। অন্য যে কোনো বিভাগের তুলনায় চাকরির খোঁজে ঢাকাতেই বাস করেন বেশিরভাগ বেকার। এদের মধ্যে বেশিরভাগই আবার উচ্চশিক্ষিত। প্রতিবেদনে দেখা গেছে, শ্রমবাজারে নিরক্ষর শ্রমিকের সংখ্যা দাঁড়িয়েছে ১,৩০,০০,০০০-এ। এই নিরক্ষর কর্মশক্তি দেশের অর্থনীতির উৎপাদনশীলতায় তৈরি করেছে বড় সীমাবদ্ধতা। বিশেষ করে শিল্প ও সেবা খাতে দক্ষতা ঘাটতির কারণে অনেকে কাজ পেলেও উচিত মূল্য পাচ্ছেন না। কর্মসংস্থানের কাঠামোতেও বড় বৈষম্য ধরা পড়েছে। দেশে কাজে নিয়োজিতদের ৮৪%ই অনানুষ্ঠানিক খাতে। গ্রামে এ হার ৮৭.৫৮%, শহরে ৭৩.৭৬%। অর্থাৎ বিপুল শ্রমশক্তি এখনও সুরক্ষাহীন, সামাজিক নিরাপত্তা ও ন্যায্য মজুরি থেকে বঞ্চিত। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন অর্থনীতিবিদ এম.এস. সিদ্দিকী। এম.এস. সিদ্দিকী, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। আপনার কাছে শুরুতেই জানতে চাবো, আমরা জানি যে বাংলাদেশের কিন্তু আগে থেকেই অর্থনীতিতে প্রধান অন্যতম বড় একটি সমস্যা ছিল বেকারত্ব। গত ১ বছরে এই বেকারত্ব আরো বেড়েছে। আমরা জানি যে সরকারের পট পরিবর্তনের পরে কিন্তু আমাদের বিনিয়োগ অনেকটা স্থবির হয়েছিল, সেই কারণেই হয়তো বেড়েছে। তো সার্বিকভাবে বর্তমানের যে চিত্র, এই চিত্রটা আপনার কাছে কি মনে হচ্ছে? অর্থনীতির যে অবস্থা, তার সাথে আনএমপ্লয়মেন্ট বেড়ে যাওয়াটা, রিফ্লেকশনটা স্বাভাবিক মনে হয়েছে। কারণ আমাদের দেশে এখন এই বছর প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্ট লোয়েস্ট গত 5 বছরে। অর্থাৎ চাকরি সৃষ্টির এই বছর সবচেয়ে কম হয়েছে। অ্যাট দি সেম টাইম রিপোর্টে যেটা হয়তো আসেনি, সেটা হচ্ছে যে প্রচুর এসএমই ইন্ডাস্ট্রি এবং বিজনেস বন্ধ হয়ে গেছে, যার জন্য অনেক মানুষ বেকার হয়ে আবার বেকার লিস্টে তারা নাম লিখিয়েছে। আরো একটা সমস্যা আছে যেটা আলোচনায় আসেনি, সেটা হচ্ছে যে টেকনিক্যাল জব আছে যে পরিমাণ, সে পরিমাণ টেকনিক্যাল লোকের আনএমপ্লয়মেন্ট রেট কিন্তু তত কম। জেনারেল এডুকেটেডরাই বেশি আনএমপ্লয়েড। অর্থাৎ আমাদের যদি স্কিল লেবার, যেটা রিপোর্টে এসছে যে স্কিল না থাকার কারণে অ্যাপ্রোপ্রিয়েট বেতন পাচ্ছে না। আমরা যদি স্কিলটাকে ডেভেলপ করতে পারতাম, তাহলে এই চিত্রটা আরেকটু আমাদের কাছে ভালো মনে হতো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে স্কিল লোকজনের সংখ্যা আমাদের দেশে কম, এডুকেশন সিস্টেমের কারণে। আর এমপ্লয়মেন্ট বাড়ে নাই, সেটা ইনভেস্টমেন্টের কারণে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টও কমে গেছে। সেটা প্রায় 1 বিলিয়নের সাইডটি উপরে, যেটা সাধারণত আমরা মনে করি 2 থেকে 3 বিলিয়ন ডলার একটা স্ট্যান্ডার্ড এফডিআই আমাদের দেশে ছিল, সেটাও কমে গেছে। এইসব কারণে চাকরি কমে গেছে। সরকারি ক্ষেত্রে কিছুটা চাকরি বেড়েছে এমপ্লয়মেন্ট, কিন্তু মূল এমপ্লয়ার তো আমাদের দেশে হচ্ছে প্রাইভেট সেক্টর।
এবং আরো আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে এই প্রাইভেট সেক্টরটা শুধু এটা একটা ইনফরমাল সেক্টরে বেশি। ইনফরমাল সেক্টরে যে কোনো সময় একজনের চাকরি চলে যেতে পারে, তার চাকরির নিরাপত্তা নাও থাকতে পারে, তার একটা আনসার্টেনিটি সবসময় থাকে। সুতরাং অনেক সময় এই ইনফরমাল চাকরিগুলোকে এমপ্লয়ি হিসাবেও গণ্য করা যায় না। কতগুলো চাকরি আছে ইনফরমাল সেক্টরে। সবকিছু মিলিয়ে বর্তমানে যে অর্থনীতির যে অবস্থা, সেই অর্থনীতির অবস্থার সাথে আনএমপ্লয়মেন্ট রেটটা মিল আছে, এই সার্ভের সাথে মিল আছে। আমি মনে করি দুর্ভাগ্যজনক হলেও এই কথাই সত্য যে চাকরির সংখ্যা কমে গেছে এবং আনএমপ্লয়মেন্টও বেড়ে গেছে সেই সাথে সাথে। এমএসসি দিকে আপনার কাছে জানতে চাইবো, আমাদের দেশে কিন্তু আমরা দেখলাম যে এবারে রিপোর্টে শিক্ষিত বেকারত্বের হার বেশি, সেই সাথে আবার উপযুক্ত পারিশ্রমিক না পাওয়ারও অভিযোগ রয়েছে। এই সমস্যার সমাধান আসলে কোথায়? একটু আলোকপাত করেছি, সেটা হচ্ছে যে আমাদের দেশের যে প্রাইভেট সেক্টরে যে চাকরিগুলো, এগুলোতে স্কিল লোকের খুব দরকার। এখন আমাদের যে নতুন যে গ্রাজুয়েটরা, এদের তো স্কিল থাকে না। পৃথিবীর অন্যান্য দেশে যখন তারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে তখন না রকম স্কিলের বিভিন্ন রকম কোর্সে ওরা জয়েন করে এবং অফ টাইমে চাকরি করে। আহ, এবং ইউনিভার্সিটি থেকেও সেই সেই অভিজ্ঞতা অর্জন, স্কিল ডেভেলপমেন্টের জন্য প্রমোট করা হয়, তাদেরকে সহযোগিতা করা হয়। কিন্তু আমাদের দেশে সেই প্রোগ্রামগুলো নাই। এবং প্রাইভেট সেক্টরও যে ট্রেনিং দেওয়ার জন্য একটা সিএসআর আন্ডার একটা অপরচুনিটি ক্রিয়েট করবে, সেটা কিন্তু আমাদের নাই। সুতরাং সেদিক থেকে একটা গ্রাজুয়েট যখন মার্কেটে আসে, সে থাকে আনস্কিল, কিন্তু এমপ্লয়াররা স্কিল লোক ছাড়া চাকরিতে নিতে চান না। আর একটা জিনিস হচ্ছে যে অর্থনীতির একটা একটা ডাইমেনশন চেঞ্জ হলে তখন টেকনিক্যাল নলেজটাকে, এডুকেশনটাকে গুরুত্ব দেওয়া হয় সেলসে এবং মার্কেটিং এ। বিভিন্ন জায়গায় স্কিল লোকের ডিমান্ডটা বেড়ে যায়, কারণ মার্কেটিং এ তখন প্রোডাক্ট ডেভেলপমেন্টের জন্য প্রোডাক্ট ডেসক্রিপশন, প্রোডাক্ট আইডেন্টিফিকেশন, এগুলোতে নলেজ দরকার হয় এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ডটাকে তখন প্রেফারেন্স দেওয়া হয়। আমরা গুরুত্ব দিয়েছি এমবিএ, বাড়িয়েছি হায়ার এডুকেশনে, আমরা এমবিএ জেনারেল এডুকেশনটাকে বাড়িয়েছি, কিন্তু আমরা ইভেন ডিপ্লোমা বা বিএসসি ইঞ্জিনিয়ার বা অন্য সায়েন্সের সাবজেক্টগুলোতে আমরা আমাদের ছেলেদেরকে পাঠাচ্ছি না, বা ইউনিভার্সিটিতে সুযোগও নাই। সুতরাং এই মিসম্যাচটা স্বাভাবিক আমাদের দেশে। যে কোনো দেশের জন্যই কিন্তু মানব শ্রম শক্তির শ্রম বাজার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে মানব সম্পদ আমাদের দেশে যেটা রয়েছে সেটাকে আমরা কাজে লাগাতে পারছি না। শ্রম শক্তির রপ্তানিতেও আমরা অনেক পিছিয়ে পড়েছি। বিশেষ করে এখানেও কিন্তু বারে বারে উঠে আসে দক্ষতার বিষয়টি। এক্ষেত্রে আসলে এখন করণীয় কি বলে আপনি মনে করেন? টোটাল আমাদের এডুকেশন সিস্টেমটাকে ওভারহল করতে হবে। প্রথমত বাংলাদেশের যে রিকোয়ারমেন্ট আছে, এমপ্লয়ারদের যা চাহিদা, এডুকেশনটাকে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড করতে হবে। আমাদের বিদেশে একটা বড় শ্রম বাজার আছে। আমরা প্রায় 1-1.5 কোটি মানুষ আমরা বিদেশে পাঠিয়েছি চাকরি করার জন্য। সেখানকার যে চাহিদাটা, সেটাও আমাদেরকে দেখতে হবে। আমরা আমরা আনস্কিল লেবার মিডিল ইস্টে মূলত পাঠিয়েছি, কিন্তু ওরা সবসময় আমাদের কাছে চায় যে আমরা ভালো ইলেকট্রিশিয়ান, ভালো মেশনারি, স্কিল, এই ধরনের লোক চাই। কিন্তু আমরা যখন প্র্যাকটিক্যালি পাঠাই, আমরা আসলে একজন সাধারণ অশিক্ষিত বা অস্বল্প শিক্ষিত যুবকদেরকে পাঠাই, যার জন্য সেখানে গেলে খুবই অল্প বেতন, অ্যালার্মলি লো। ওয়ার্ল্ডের যত লোক মিডল ইস্টে চাকরি করে, বাংলাদেশের এমপ্লয়ীদেরকে সবচেয়ে কম বেতন দেওয়া হয়। এটা খুবই লজিক্যাল যে আমাদের লোকজন সেখানে যে অ্যাসিস্ট্যান্ট হতে পারে, কিন্তু টেকনিশিয়ান হতে পারে না। তা আমাদেরকে টেকনিশিয়ান হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, এই ধরনের কাজগুলোতে গুরুত্ব দিতে হবে। এবং তার মানে আমাদেরকে এডুকেশন সিস্টেমটাকে ওভারহোলিং করতে হবে। আমাদের দেশে যে কয়টা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে, তার থেকে অন্তত 4 গুণ 5 গুণ বেশি জেনারেল এডুকেশন লেভেল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে। তো সুতরাং এটা তো মিসম্যাচ। তো আমরা প্রথম থেকে আমাদের পলিসির ভিতরেই ভুল আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। সেখানে টোটাল থরো এডুকেশন সিস্টেমটাকে রিভিউ করা দরকার। এমএস সিদ্দিক, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। শেখ হাসিনার আমলে অর্থ পাচার নিয়ে নতুন একটি তথ্যচিত্র প্রচার করেছে লন্ডন ভিত্তিক দৈনিক ফিনান্সিয়াল টাইমস। নাম দেওয়া হয়েছে বাংলাদেশের হারানো বিলিয়ন, চোখের সামনেই চুরি। মূলত দুর্নীতির মাধ্যমে উপার্জিত বিপুল পরিমাণ অর্থ পাচার এবং তা পুনরুদ্ধারের সম্ভাবনা নিয়ে তথ্যচিত্রটি তৈরি করা হয়েছে। তথ্যচিত্রটি নিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার 15 বছরের শাসন আমলে প্রায় 234 বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে লুট হয়েছে বলে অভিযোগ আছে।
এই টাকা কিভাবে দেশ থেকে বের করে নেওয়া হয়েছে এবং তা ফেরত আনা অদ্য সম্ভব কিনা এ নিয়ে ফিনান্সিয়াল টাইমস বিক্ষোভকারী রাজনীতিবিদ, ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছে। তথ্যচিত্রে বলা হয়েছে, পাচার হওয়া অর্থের একটি বড় অংশ যুক্তরাজ্যে গেছে। যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি ইতিমধ্যে প্রায় ৩৫০টির সম্পত্তি জব্দ করেছে। এর মধ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী একাই যুক্তরাজ্যে ৩০০-এরও বেশি সম্পত্তির মালিক হয়েছেন বলে তথ্যচিত্রে প্রকাশ করা হয়। গত ৬ মাসে বাংলাদেশে চীনের বিনিয়োগ বেড়েছে ৩০০%। শুক্রবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে আয়োজিত এক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। রোববার পাল্টা শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হবে বলেও জানান উপদেষ্টা। বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ এক্সিবিশনের আয়োজন করে চীনা দূতাবাস। প্রদর্শনীতে বাংলাদেশের ৮টি ও চীনের ৩২টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। অবকাঠামো, কৃষি, পরিবহন সহ বিভিন্ন খাতের আধুনিক প্রযুক্তির দেখা মিলছে এ মেলায়। চলবে শনিবার পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের অর্থনীতির অগ্রযাত্রায় চীন সহযোগী হতে চায়। ইতিমধ্যে বিভিন্ন বড় প্রকল্পে কাজ করছে দেশটি, তবে আরও অনেক খাতে একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ প্রথম দেশ যারা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে সম্মতি দিয়েছিল। বাংলাদেশের অর্থনীতি খুব সম্ভাবনাময়। এই প্রদর্শনী দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। নানা খাতে বাংলাদেশে চীনের বিনিয়োগ আগের তুলনায় বেড়েছে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। বলেন, উৎপাদন ও প্যাকেজিংয়ে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে আরও ভালো করার সুযোগ রয়েছে। পাশাপাশি সড়ক অবকাঠামো ও পরিবহন ব্যবস্থার উন্নয়নে চীনের সহযোগিতার আহ্বান জানান তিনি। চাইনিজ বিনিয়োগ প্রায় ৩০০%-এর গ্রোথ হয়েছে গত ৬ মাসে বা এক বছরে, এবং এই গ্রোথটাকে আরও বাড়িয়ে নেওয়ার জন্য আমাদের একটা সংযোজিত হওয়া এবং উভয়ে সংযোজিত হয়ে আমাদের একটা সামগ্রিক সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে এই মেলার আয়োজন। মার্কিন যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে রোববার বৈঠকে ইতিবাচক ফল পাওয়া যাবে বলে আশা বাণিজ্য উপদেষ্টার। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের বাজারে পাল্টা শুল্ক পুরোপুরি কার্যকর হয়েছে গত মাসে। এর আগে গত জানুয়ারি থেকে জুলাই ৭ মাসে দেশটিতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বেড়েছে প্রায় ২২%। প্রবৃদ্ধির এই হার যুক্তরাষ্ট্রের বাজারে শীর্ষ ৫ রপ্তানিকারক দেশের মধ্যে সর্বোচ্চ। চলতি বছরের প্রথম ৭ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ থেকে $৪৯৮ কোটি তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ২১.৬৬% বেশি। শুধু জুলাই রপ্তানি হয়েছে $৭০ কোটি তৈরি পোশাক। এক্ষেত্রে প্রবৃদ্ধি ৪.৯৭%। ইউএস ডিপার্টমেন্ট অফ কমার্সের আওতাধীন অফিস অফ টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের প্রথম ৭ মাসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে ৪,৫৮০ কোটি তৈরি পোশাক আমদানি করেছে। এই আমদানি গত বছরের একই সময়ের তুলনায় ৪.৯৬% বেশি। বাজারে নানা রঙের সবজির সমারোহ থাকলেও দামের আগুনে দিশেহারা ক্রেতা। বেশিরভাগ সবজির দাম ৮০ থেকে ১২০ টাকা। এ সপ্তাহেও স্বস্তি নেই মুরগির বাজারে। ব্রয়লার কেজি প্রতি ১০ টাকা বেড়ে ১৮০ টাকা। বাজার খরচরার হিসাব মেলাতে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্তরা। টানা বৃষ্টি আর সরবরাহ কমের যুক্তি দেখাচ্ছেন ব্যবসায়ীরা। সারা দেশে নিত্যপণ্যের বাজারে যেন আগুন জ্বলছে। তার উত্তাপ যেন লেগেছে মোহাম্মদপুর টাউন হল বাজারে। খুচরা বাজারে এখন কাঁচা পেঁপে আর মিষ্টি কুমড়া ছাড়া ৮০ টাকার নিচে নেই কোনো সবজি। পটল, করলা, গাজর, শসা, ঝিঙে, লাউ, কাকরোল, ঢেঁড়স কিংবা ধুন্দল সবই ৮০ থেকে ১০০-র ঘরে। দোকানিরা টমেটোর দাম হাঁকাচ্ছেন কেজি প্রতি ১২০ টাকা। কাঁচামরিচের ঝাল কিছুটা কমলেও দাম ১৬০ থেকে ২০০ টাকা। শসা ৮০ টাকা কেজি, চিচিঙ্গা ৮০ টাকা কেজি, ঝিঙ্গা ১০০ টাকা কেজি, কাকুল ১০০ টাকা কেজি, পটল ৮০ টাকা কেজি, বুঝছেন, আর পেঁপে ৩০ টাকা কেজি। বর্ষার সিজন তো ভাই একটু প্রতি বছর বাড়াতে এই বছর একটু বেশি বাড়ছে। বর্ষার সিজন সবজির দাম বাড়ে, আর সবজির সিজন হলো আপনার শীতে, ওই সময় কম থাকে। ক্রেতারা বলছেন সবজির সমারোহ থাকলেও দামের কারণে কিনতে ৭-৫ ভাবতে হয় মধ্যবিত্তদের।
সামান্য কিছু সবজি কিনতেই খালি হয়ে যাচ্ছে পকেট। বাজারে ঢুকলে আনলিমিটেড টাকা নিয়ে ঢুকতে হয়, এই যে হিসাব করে টাকা নিয়ে বাজার করা সম্ভব না। বর্তমান পরিস্থিতি এমন হয়ে দাঁড়াইছে, মানে বাজার করার থেকে টাকা চিবিয়ে খাওয়া অনেক ভালো। 80 টাকার নিচে কয়েকটা সবজি আছে, সবগুলোই মনে করেন 120, 140 এরকম করে দাম। দেশি পেঁয়াজের দাম কেজি প্রতি 70 থেকে 80 টাকা। রসুনের দাম নেওয়া হচ্ছে 200 থেকে 240 টাকা। আলু প্রকারভেদে বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকায়। এ সপ্তাহেও চড়া মুরগির বাজার। ব্রয়লার মুরগি কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 180 টাকায়। সোনালী মুরগি 300 থেকে 320 টাকা। চাষের রুই, পাঙাশ, কই কিংবা শিং মাছ নাগালের মধ্যে হলেও ইলিশের দাম অনেকেরই সাধ্যের বাইরে। আমরা দেশের মানুষ যদি আমরা ইলিশ মাছ খাইতে না পারি, আসলে এটা সরকার একটা কি করলো আমরা জানি না। এগুলো পদ্মার ভালো একদম সেরা কোয়ালিটি, ওগুলো মনে করেন 1 কেজি সাইজ বিকতে আছে 2200-2300 টাকা। আর যেগুলো মনে করেন একটু দুর্বল ওটি আছে 1800, 1700, 1900। আসলে সাধারণ মানুষের জন্য দেশটা না। হ্যাঁ, বাজারে এসে সবকিছুর দাম বেশি। দেশি মাছ কিনতে গেলাম 2500 টাকা কেজি চায়। হ্যাঁ, 2000 টাকা তো মানে নিচে নাই। ইলিশ মাছ তো হাতেই দেওয়া যাচ্ছে না। তো গত সপ্তাহে আমরা বিক্রি করছি 170 টাকা, এবার এই সপ্তাহে বিক্রি করতেছে 180 টাকা। এটা অনেক সময় মালের কিছুটা বাজারের বৃষ্টির জন্য কিছুটা আপনার কিছুটা চেঞ্জ হয়। আমদানির কারণে চালের বাজারে তুলনামূলক স্বস্তি। হেরফের নেই গরু এবং খাসির মাংসের দামে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে সরবরাহ বাড়তে থাকায় গত সপ্তাহের চেয়ে দেশের বিভিন্ন জেলায় কমেছে সবজির দাম, তবে বেড়েছে সোনালী ও ব্রয়লার মুরগির দাম। চট্টগ্রামে ডজনে 5 টাকা কমে ডিম বিক্রি হচ্ছে 130 টাকায়। কেজিতে 20 টাকা বেড়ে বর্তমানে ব্রয়লার মুরগির দাম 180 টাকা। কেজিতে 20 টাকা বেড়ে সোনালী মুরগি বিক্রি হচ্ছে 350 টাকায়। বাজারে সরবরাহ ভালো, তাই কমেছে সবজির দাম। রাজশাহীর কাঁচা বাজারে কমেছে পেঁয়াজ ও কাঁচা মরিচের দাম। ব্রয়লার মুরগির দাম বাড়লেও কমেছে ডিমের দাম। সিলেটে পটল 80 টাকা, ঝিঙা 70 থেকে 80 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 200 টাকা কেজিতে। খুলনায় গত সপ্তাহের চেয়ে কেজিতে 5 থেকে 10 টাকা কমে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। বরিশালের সপ্তাহের ব্যবধানে বেড়েছে ব্রয়লার ও লেয়ার মুরগির দাম। সিম, ফুলকপি, মূলা এগুলো আমদানি হচ্ছে, আস্তে এখন দাম আস্তে আস্তে কম। শীতকালীন সবজি এখনো বের হয় নাই। শীতকালীন সবজি আসলে দাম বাজারে বের হবে, দামও অনেক কমে যাবে। তারপরে মোটামুটি কিশোরগঞ্জের হাওরগুলোতে দিন দিন কমছে মাছ আহরণ। পর্যাপ্ত মাছ না পাওয়ার প্রভাব পড়েছে স্থানীয় বাজারে। বেচাকেনা নেমেছে অর্ধেকে। মৎস্য বিভাগ বলছে জলবায়ু পরিবর্তন ও কৃষি জমিতে কীটনাশক ব্যবহার সহ নানা কারণে কমেছে মাছের উৎপাদন। কিশোরগঞ্জের করিমগঞ্জে হাওর পাড়ে বালিখোলা মাছের বাজার। জেলার হাওর ছাড়াও সুনামগঞ্জ, নেত্রকোনা থেকে প্রতিদিন মাছ নিয়ে আসেন জেলেরা। মৎস্য বিভাগের তথ্য বলছে হাওরের মিঠা পানিতে প্রাকৃতিক উৎস থেকে 260 প্রজাতির মাছ পাওয়া যেত। তবে বর্তমানে বাজারে আসছে 20 থেকে 30 প্রজাতির মাছ, বাকিগুলো বিলুপ্তির পথে। আগে 100-150 জাতের মাছ আইতো, এখন 20-30 জাতের মাছ আইয়ে হাওরে এখন এই যে জেলেরা মাছ ধরে, তো মাছ খুব কম মারা পড়ে। কিছুদিন ধরে একবারে মাছ কম, সেই মাছে আমরা ফুসে না, আমরা যে রুজি করি রুজি হয় না। আধা নৌকা মাছ মারতেছে, অন্ত মাছ নাই, মাছ ওই বগত পানির তো নাই। হাওরে মাছ উৎপাদন কমে যাওয়ায় প্রভাব পড়েছে ঐতিহ্যবাহী এ বাজারে, জানান ব্যবসায়ীরা। আগে প্রতিদিনে প্রায় 1 কোটি টাকার মাছ আসতো, কিন্তু এখন মাছ নাই, অর্ধেকের চেয়ে নিচে নামে জায়গা। জেলেরা মাছ পায় না, এই আপনার নৌকার তলাত করে কিছু মাছ আনে। হাওরের তলদেশে বালু জমাট, আশেপাশের জমিতে মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহারকে দায়ী করছে মৎস্য বিভাগ। নিষিদ্ধ জাল ব্যবহার ও শুকনো মৌসুমে সেচের নামে মাছ নিধনও বড় কারণ। বালি জমে তলদেশ উঁচু হয়ে যাচ্ছে, যার ফলে মাছের প্রজনন ক্ষেত্র, বিচরণ ক্ষেত্র, লালন ক্ষেত্র সবগুলো কোনো কোনো ক্ষেত্রে ধ্বংস হয়ে যাচ্ছে। কৃষি জমিতে বছরের পর বছর অনিয়ন্ত্রিত মাত্রায় আমাদের কীটনাশক ব্যবহার করা হচ্ছে, এগুলি অনেক বিষাক্ত। জেলায় হাওর থেকে বছরে 61,760 মেট্রিক টন মাছ পাওয়া যায়। এছাড়াও স্থানীয় বিভিন্ন পুকুরগুলোতে চাষ হয় 33,870 মেট্রিক টন মাছ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাগেরহাটের সংশোধনীয় আসন পুনর্বহলের দাবিতে টানা
চলা হরতালের আর্থিক ক্ষতিতে পড়েছে স্থানীয় ব্যবসায়ীরা। ফলে ক্ষতি পুষিয়ে নিতে সাপ্তাহিক ছুটির দিনে দোকানপাট খোলা রেখেছেন তারা। পাশাপাশি সংসদীয় আসন পুনর্বহলের দাবিতে আগামী সপ্তাহে নতুন করে ডাকা 3 দিনের হরতালের আওতা থেকে ব্যবসায়ীদের বাইরে রাখার দাবি জানিয়েছেন তারা। তা না হলে চরম আর্থিক ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। এদিকে শহরের বিভিন্ন জায়গায় পোশাক, প্রসাধনী ও জুতার দোকান খোলা থাকলেও ক্রেতা সমাগম অনেক কম বলে জানান ব্যবসায়ীরা। সম্প্রতি নির্বাচন কমিশন বাগেরহাটের 4টি সংসদীয় আসন থেকে 1টি কমিয়ে 3টি করে গেজেট জারি করার প্রতিবাদে হরতাল, অবরোধ সহ নানা কর্মসূচি পালন করছে বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত সর্বদলীয় সমন্বিত কমিটি। ক্ষতি পোষণের কোনো সুযোগই নেই, কারণ মানুষ জানে না যে আমরা আজকে দোকান খুলব। আমরা হঠাৎ করে দোকান খুলেছি, কিন্তু কোনো কাস্টমার নেই মার্কেটে। এইভাবে আর কতদিন চলবে? আবার যদি সামনের সপ্তাহে যদি এরকম 3 দিনে হরতাল আসে, আমরা কোথায় দাঁড়াবো? দোকান ভাড়া, কারেন্ট বিল সব দিয়ে আমরা খুব ক্ষতির মুখে আছি। এই জন্য শুক্রবার কিছুটা ক্ষতি পূরণ হওয়ার জন্য শুক্রবার দোকান খুলছি। পূজার কাস্টমার মার্কেটে আছে, কিন্তু আমি তারপরে বাধ্য দোকান বন্ধ করতে হয়েছে 3 দিন এই হরতাল অবরোধের কারণে। তার কারণে আজকে দোকান খোলা। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।